টেলিগ্রামে বার্তা দিয়েই অবশেষে রাত্রেই গোপালগঞ্জে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে। অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা, সেনাবাহিনীর 15 কর্মরত কর্মকর্তাকে নিজ হেফাজতে নেওয়া, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও এদিকে সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়া সকল প্ল্যান করে ফেলেছে ডক্টর ইউনূস। বোকা মিছিল সেটি কিন্তু আটকে দিয়েছে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের 5% বাড়ি ভাড়ায় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারী। দর্শক, দেখাচ্ছিলাম এই মুহূর্তে শিক্ষকদের যে ভুখা মিছিল, সে ভুখা মিছিলকে ঘিরে এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় শিক্ষকরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার 8ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন তারা। আসন্ন নির্বাচন বানচাল করতে মরিয়া কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ। এই লক্ষ্যেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ঝটিকা মিছিল সহ গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করছেন দলের পলাতক নেতাকর্মীরা। 23,000 টাকা স্কেল আমাদের এখন, কিন্তু আমরা বেসরকারি শিক্ষক 23,000 টাকা স্কেল হলে আমরা বেশি উঠাতে পারি না। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি। আইছিল আমার কসুতি, তো তাই আমি তার বাস দিয়ে দিছি আসল আবাস। একটা বড় ধরনের রাঘব বোয়াল শেষ করে আজকে হিসাবটা সমান সমান বলে এসে ঈদ মুবারক। হাতে মারতে না পারলেও ভাতে মারাটা কিন্তু ভালোই শিখছে আমাদের। আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে। দিল্লি থাকলেও ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা। আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য, কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সুপ্রিয় দর্শক, ফেব্রুয়ারিতে আর নির্বাচন হচ্ছে না এবং আওয়ামী লীগকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আবার নির্বাচন করবে। তবে ফেব্রুয়ারিতে কেন নির্বাচন হচ্ছে না এ নিয়ে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তারপরে আপনারা জানেন যে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পিছনে প্রাথমিক তদন্ত অনুযায়ী সেনাবাহিনীর কথা উঠে এসেছে। তো সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ কি করতেছে সেটাও এই ভিডিওতে জানানো হবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক খবর যদি এক ভিডিওর মাধ্যমে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন আমাদের হাতে থাকা সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে একের পর এক দেখতে থাকি। অনেকটা ক্রান্তিকাল যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, আর অনেকটা ক্রান্তিকাল আমারও যাচ্ছে। যাই হোক, আসছি মূল নিউজে। আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যখন নিউজ আপলোড করি আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন গেল মাসখানেক ধরে প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল, এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে। ইভেন ইন্টারনালি একজন মেজর ইস্যুতে আপনারা দেখছেন যে অনেক ধরনের তথ্য বের হয়েছে যে আর্মির একজন রানিং মেজর সাদেক, তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ট্রেন করছেন। এই নিউজটা আমি আমার নতুন চ্যানেলে ডিটেলস আপলোড করেছি, সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে বিষয়বস্তুগুলো কি। অপরদিকে অনেকটা কোণঠাসা হয়ে আছে এই মুহূর্তে এনসিপি। তাদের সারা বাংলাদেশ জুড়ে যেই সমন্বয়করা রানিং এবং সাবেক ছিলেন তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর এনসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত নেই। বিরোধী নেত্রী উমামা, তিনি আবার নিজেকে এই ডাকসুর ভিপি হিসাবে, মানে তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন। অপরদিকে প্রশাসনের ভেতরেও নানান ধরনের অ্যাক্টিভিটিস চলছে, দাবি করা হচ্ছে। আমরা দেখছি মাঝে মাঝে বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সাম্প্রতিক সংশোধনের ফলে অভিযোগ গঠনের আগেই অর্থাৎ ফর্মাল চার্জ গৃহীত হলে আসামিরা নির্বাচন করার অযোগ্য হয়ে পড়েন এবং সরকারি চাকরি ধরে রাখারও অযোগ্যতা তৈরি হয়। এই বিধান সাধারণ ফৌজদারি নীতির দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ ধারণার সঙ্গে টানাপোড়েন তৈরি করেছে। কিন্তু সরকারের যুক্তি, অসাধারণ অপরাধের বিচার প্রক্রিয়ায় বিশেষ বিধান প্রয়োজন। গ্যাজেট ও প্রধান ধারাগুলো দেখলে বোঝা যায় নীতিগতভাবে ট্রাইব্যুনালের কর্তৃত্বকে শক্ত করা হয়েছে এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে অভিযুক্তদের তাৎক্ষণিক দূরে রাখা হচ্ছে। ফলে বিচার শেষ না হলেও রাজনীতির মাঠে তাদের সক্রিয় থাকা কঠিন। এই আইনি প্রেক্ষাপটে 15 কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা সদর নিজ হেফাজতে নেওয়ার ঘোষণা দেয়।
সেনাবাহিনী বলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালের আদেশ কার্যকর করতে সহায়তা করছে। তবে এখানে সূক্ষ্ম একটি প্রশ্ন এসে যায়, সামরিক হেফাজত কি আইনত গ্রেপ্তার গণ্য হবে, নাকি আইন শৃঙ্খলা বাহিনী শুধু গ্রেপ্তার দেখাতে পারে? ট্রাইব্যুনালের পক্ষ থেকে পরিষ্কার সংকেত, আইনের সাধারণ বিধান বলছে কাউকে আটক করলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এবং পরবর্তী অবস্থান আদালতে নির্ধারণ করবে। এতে বোঝা যায় সামরিক হেফাজত একটি অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা, বিচারিক কর্তৃত্ব আদালতের হাতেই। এই সুতোটা না ধরলে প্রতিষ্ঠান ভিত্তিক বৃহত্তর আস্থার সংকট তৈরি হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ স্তর হলো এই অভিযোগগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট। গত বছরের জুলাই আগস্টের অস্থিরতার ধারা এবং আগের দীর্ঘ সময়ের নিখোঁজ নির্যাতন প্রসঙ্গ মিলিয়ে যে মামলাগুলো আদালতে এসেছে, সেখানে প্রধান রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধেও বিচার চলছে। প্রসিকিউশনের যুক্তিতর্কে সর্বোচ্চ দণ্ডের আবেদন এটি কেবল আইনি বক্তব্য নয়, বৃহত্তর রাজনৈতিক দায়বদ্ধতার ইশারা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিযোগ প্রমাণের আগে কাউকে রাজনীতি থেকে দূরে রাখা বা নির্বাচন করতে না দেয়া, সেটা এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে যে যারা চাকুরিতে আছেন তাদের চাকুরি থেকে সরিয়ে দেয়া। এবং আরেকটা ইস্যু হচ্ছে সামরিক বিষয়ে বেসামরিক কর্তৃপক্ষের কতখানি সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক। আমি এখতিয়ার বলছি না, আমি বলছি যৌক্তিক। বিচারিক প্রক্রিয়া যতটা সামনের দিকে যায় ততটাই রাজনৈতিক পরিণামের হিসাব ঘন হয়। এই মুহূর্তে ট্রাইব্যুনালের দিন, তারিখ, মামলার গতি এবং রাষ্ট্রের বার্তা সবই একটা অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক নির্মাণ করছে, যার করা অর্থ দাঁড়ায় ব্যক্তি অপরাধকে প্রতিষ্ঠানে দায়ে রূপ না দেয়া, কিন্তু প্রতিষ্ঠানকে বিচার প্রক্রিয়া থেকে দায়মুক্ত না ভাবা। এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষার প্রয়োজন কেন? কারণ বাংলাদেশের নিরাপত্তা কাঠামো, বিশেষত সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক শান্তি রক্ষা, দুর্যোগ সহায়তা এবং কূটনৈতিক মর্যাদার অন্যতম স্তম্ভ। এখানে দুটো বিপরীত ঝুঁকি আছে। একদিকে অভিযুক্তদের মিডিয়া ট্রায়াল হলে পুরো বাহিনীর মনোবলে চাপ পড়ে, যেটা হচ্ছে। অন্যদিকে অভিযুক্তদের পেশাগত পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করা হলে বিচার হয়তো প্রশ্নবিদ্ধ হয়। যদি সেনাবাহিনী নিজেরা তাদের বিচার করে তাহলে হয়তো সেই প্রশ্নটা আর থাকে না। এখন কেউ কেউ প্রশ্ন তুলছেন যে সেনাবাহিনী কেন উদ্যোগ নিল না, কিন্তু যেহেতু সেনাবাহিনী পুরো তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করেছে বলে আমরা জানি, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তারাও যতটা সম্ভব সহযোগিতা করেছেন, কাজেই তাদের বিরুদ্ধে এই অভিযোগটা আসলে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যেত কিনা, যেন সেনাবাহিনী নিজের মতো ব্যবস্থা নেয়, এবং না নিলে তখন হয়তো সিভিল কোর্টে সেই পদক্ষেপটা নেওয়া যেত। সো বাস্তবতার পথ মাঝখান দিয়ে ব্যক্তিকে বিচারে আনা, প্রতিষ্ঠানকে সহযোগী করা, কিন্তু প্রতিষ্ঠানকে বিচারাধীন না করা। সেনা সদর যখন হেফাজত নিয়ে বলে, ট্রাইব্যুনাল যখন 24 ঘন্টার নীতি মনে করিয়ে দেয়, দুটো বার্তাই এই মধ্যপথের উপর দাঁড়িয়ে। এবার আসি গণভোটে। জুলাই সনদ সংস্কার প্যাকেজের রাজনৈতিক বৈধতা অর্জনে গণভোটকে সামনে আনা হয়েছে। কে আগে কে পরে এই সময়সূচি নিয়ে দলগুলোর অবস্থান অভিন্ন নয়। কেউ নির্বাচন সঙ্গী গণভোটে আগ্রহী, কেউ আলাদা সময় চাইছে। প্রশাসনিক সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থাপনা, ব্যয় এবং ভোটার শিক্ষার যুক্তি সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাঁধে দ্বৈত চাপ। তবে গণভোটের দর্শনগত তাৎপর্য বড়। দীর্ঘদিনের এই অস্থিতিশীল অবস্থায় আপনি কোন দলকে আগামী নির্বাচনে জয়ী হিসেবে দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আওয়ামী লীগকে পুনরায় নির্বাচনের অনুমতি দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার মতামত কি সেটিও আমাদের জানিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন।